দুর্ব্যবহার করেছে, তাকেও তারা উঠিয়ে নিয়ে যেতে চেয়েছিল, তার চরম দুর্ব্যবহার করেছে, তাকে একটা প্রায় হাত দেওয়ার অবস্থা হয়েছিল। সে আমার মার হাত ধরে ধরে বলতে আমি একাটা করে আমার মাকে উঠতে হবে। তারপর তাকে আমার পায়ে জীবনী কাঁধে তার গায়ে হাত আমার পায়ে দেখাশোনা করে আমরা জানি যে তাকে মাঠে ব্যাটে করে তার বিরুদ্ধে লাফিয়েছে। বাচ্চা যাদের সিকিউরিটি গার্ড ছিল তাদেরকে নির্মম আমার পাশে তারা মোবাইল কম্পিউটার যা ইচ্ছা তাদের তারা নিয়ে গিয়েছে আপনার স্পিকার এবং আমাদের ভাষার রাস্তার সাথে বিষয়গুলো পরিষ্কারের মধ্যে এলাকাতে কাভার করা আছে তার সিটি ক্যামেরার সাথে রেকর্ড রয়েছে নিয়ে গিয়েছে এবং সমস্ত প্রবলেম কি প্রায় সেকেন্ড খাবার খাবার বিরাট দোকান আমি যখন মৃত্যু আসলাম বাইরে জিজ্ঞাসা করেছিলাম আপনারা কি আমাকে পয়সা নিয়ে যাচ্ছেন তো আমার বাকিদের না আমাদের সকল শিশুরা নিয়ে যাবেন তাতে আমাকে যে ব্যাপারে নামাজ আসার আগে করেছিলাম ওরা দিকে আমি কমিটিকে সাহায্য করেছি সাহায্য নামাজ পড়লাম ফলের নামাজ পড়লাম আমার রুম থেকে আমাদের কমিটি যাওয়ার পথে প্রায় 50 জন লোক হতো আমার দু হাত পেলে চোখ পেতে তার অনুরোধ করে আপনি নিয়ে যেত তাদের গেট করে দিত বাড়িতে তারা টিনের দরজা বন্ধ করে তালা মেরে যেত তালা মেরে রাখতো আমার পাশে নাম নক করে তারা দরজা খুলে যাওয়ার খুলে হাতে নিয়ে করে নিয়ে আসতো রুমে এসে আমি সাহায্য করলাম সাহায্য করে আমার খুব কান্নাটি করলাম আর সারা রাত আমি সন্ধান মনে করতে যে আমার কষ্ট হয়নি যেগুলি যেমন কষ্ট হয়নি যাচ্ছে তাহলে সেই ঘুম মানে তো কষ্ট হয় এটাই কষ্ট করে হয়ে আসে তাহলে আল্লাহ মানুষ গানের আল্লাহ কিন্তু আমার বিধান শেষ হওয়া আর তাদের নদীতে আজকে আমার আমার শরীরের মজা দেখলাম আমার লাশ যাবে কুকুর বেড়ে আল্লাহ আগের দিন দুটো দেখুন এরপরে সারা ঘুম নাই খাবার নাই কিন্তু রাখবো সকালে নাস্তা দিয়েছিলাম চা করা রেডি ভাজি নাস্তা খাওয়া শুধু নাস্তা দিয়ে দেখলেই আমি চলতে করে পানি কারণ মাকে দেখতে করছিলাম মাকে দিয়ে সেরকম খাই দিতাম আমি বলে এই ধরনের খাবো না এরপরে 12টার দিকে মনে হলাম 7টা থেকে আসছে আমার মনে হলাম যে পড়ে যাচ্ছে আমার চোখ খুব অন্ধকার হয়ে আমি চিৎকার দেখা শুরু করলাম এরপর আমি কিছু বলতে পারবো না ততক্ষণ পরে আমি বিরোধ করতে পারবো না আর যে আমি আগে যে ভিডিও তাতে অন্য একটা ঢুকে এবং আমার কাছে চালাই দাও এবং এখন একজন আমাকে বললো যে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন এখন আপনাকে ওষুধ দিয়ে আপনার প্রেশার খুব বেড়ে গিয়েছিল আপনাকে প্রেশারের ওষুধ এভাবে প্রায় 6-3 মাসের আমার জীবনে আমার এই অবস্থায় কাটলো খাবার দিত আমাকে খাবার দেয় কিন্তু রান্নার মান দেখি আমার রান্নার ব্যাপারে আমার ছয়-সাত দিনের মধ্যে না খাওয়া শুধু চা খেতাম বা পরোটা খেতাম সাদা যেভাবে আমার ব্যবস্থা ছিলাম তারপরে 6-7 দিন পরে আমাকে
গিয়েছিল আমাকে সেখানে নিয়ে আসলো। তারপর একটা দিনই বলছি, আপনারা বলছেন যে আমাকে আপনাদের কথা বলবে, কোথায় তারা আসে না কেন, আসবে ওদের সময় হবে, আসবে ওদের সময় হবে। এইভাবে যে যুদ্ধ থাকলো, আমার তো খাওয়া আপনাদের সুবিধা থাকলাম, তাদের নাম বসে না বসে বললাম। এক মাস প্রায় না খাওয়া আমি এই অবস্থায় একটা দিন আমি শুয়ে নামাজ করতে পারতো, শুয়ে বললাম আমি বসে না করে করতে না। এক মাস পরের ঘটনা, 22 আগস্ট রাতে নিয়ে 21 আগস্ট রাত 11:50 আমাকে একজন এসে বললো যে আপনাদের সাথে বড় ভাই কথা বলবে। তো বড় ভাই শব্দটা প্রথম শুনলাম ওখানে। আমি বড় ভাই মানে আমাদের বলতে পারবো। আন্দোলনকে বাংলাদেশের সব ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠান স্কুলগুলোর সাধারণত স্যার বলে, আপনারা কি বড় ভাই আমাকে বুঝাতে যাচ্ছে যে আপনারা বেসরকারি প্রতিষ্ঠান? আমি 3 বছর বাইরে কাজ করেছি, এই ধরনের কাজ করতে প্রতিষ্ঠান করে আপনারা আমাকে কি গল্প পেয়েছেন? যাই হোক, আমার রুম অন্ধকার করে দিয়ে 10 ফ্লাইট নিয়ে দেওয়া আসেন। আমি তো দেখা সুযোগ নেই, রুম অন্ধকার, আমার মাথার পিছনে চেয়ার নিয়ে বলতেন, বসে আমাকে বললেন খুব সহিংস একটা অঘটন ঘটনের আশঙ্কায় আপনাকে আটক করা হয়েছিল, সে আশঙ্কাটা কেটে গেছে, আপনাকে এখন মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমি বলছি 21 সেপ্টেম্বর রাত 11:50 আপনাকে এখন মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি বললাম আমাকে মুক্তির জন্য কি এখন দিন গুনবো না ঘন্টা গুনবো? তো ওনার উনি বললেন যে আপনি একজন সেনাবাহিনীর সাবেক জেনারেল, আপনি জানেন আপনার সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায়ে থেকে আসবে, আমার মতো ব্যক্তির পক্ষে এর সিদ্ধান্ত সম্ভব না। এই কথা বললেন, চলে গেল। এরপর থেকে আমি দিন বলছি কেউ মুক্তির কথা বলে না, খুশি করে না, আমি করে কান্নাকাটি করি, কোন কথা 19 সেপ্টেম্বর আরো প্রায় মাস আগে 19 অক্টোবর প্রথম কয়েকজন অফিসার আসলো, আমাদের চোখ বেঁধে হাত বেঁধে দুধ করিয়ে ওখানে একটা রুমে নিয়ে ইন্টারভেশন ইন্টারভেশন রুম এবং ওখানে অন্যান্য বন্দীদেরকে তারা অনেক নির্যাতন করে। আল্লাহর রহমত যে আমাকে তারা শারীরিক নির্যাতন করেনি। তো আমাকে তারা আমার নামটা জিজ্ঞাসা করলো, তারপরে আমার সাথে বিভিন্ন অফিসারের পরিচয় ছিল, তাদের সাথে আমার কি পরিচয়, অমুকের সাথে আপনার কি পরিচয়, অমুকের সাথে আমার কি পরিচয়, কিভাবে কিনেন। তো স্বাভাবিকভাবেই এই সরকারে যারা নির্যাতন শিকার হয়েছে তারাই আমার সাথে বেশি যোগাযোগ করেছে, কারণ আমি একজন নির্যাতনের শিকার। তো আপনার সরকার বিরোধী কমিশনের যোগাযোগ দেখা যায়, আপনি তারা বলছে। আমি বললাম যে আমরা সেনাবাহিনী কে সরকারি বেসরকারি আমরা এটা কখনো লিখে রাখি, সেনাবাহিনী কিন্তু দল নাই, সেনাবাহিনী সবাই আমরা সবাই ভাই মনে করি, আমরা সেইভাবে যোগাযোগ করি, কে কি দল করে আমরা সেনাবাহিনীদের দেখি না। সুতরাং আপনারা যেটা বলছেন এটা আপনাদের কল্পনা প্রসূত, আমার সাথে এই ধরনের কারণ এইভাবে বিরোধী করার পরে এগুলি হিসাব করে আমরা যোগাযোগ করে রাখি। আমি জায়গায় থাকিয়ে বলছি জায়গায় থাকতে আমি বলছিলাম জিজ্ঞাসাবাদ করে চলে গেল। অক্টোবর আবার তারা আবার একই ধরনের প্রশ্ন, এটা একটা আপনার ইন্টারভিউশনের একটা পদ্ধতি, একই প্রশ্ন বারবার করা যেন কোনো যদি আমরা বক্তব্যের বেশম হয় তাহলে তারা বুঝতে পারে মিথ্যা আসন, ওটা নিয়ে তারা আমাকে বারবার জিজ্ঞাসা করে। সত্য বললে তো আর বারবার জিজ্ঞাসা করলে 100 জিজ্ঞাসা করলেও সমস্যা নেই। এগুলো বলে most difficult part of getting a lie is that you have to remember what you said the first time. প্রথমে যেটা বলতে যদি মনে রাখতে না পারে তাহলে আমি দিতে পারবো, উল্টাপাল্টা উল্টে হবে। আমি মিথ্যা হবে না আমাদের এরকম এখন দরকার নেই, তাহলে যেটা বললাম জাতীয় করে একই কথা মনে রাখতে একই প্রশ্ন করবো। এরপরে দীর্ঘদিন আমাকে জিজ্ঞাসা করেন আমি তাদের বললাম কতদিন আমাকে রাখতে রাখবেন বলে আপনার থাকে না, আপনি জিজ্ঞাসা করবো 7 ডিসেম্বর আপনি যেতে বলতেছেন সবচেয়ে আমি আমার একটা বিষয় দেখে আমি আমার শরীরের প্রতিটা অনুপ্রমাণ শিরা বসার দন্ত রক্ত সমস্ত অস্থিমজ্জা খাঁটি দেশপ্রেমিক আপাত সৈনিক আমি জীবন দেওয়ার জন্য শপথ নিয়েছিলাম, যোগদান করছি, আমি এখন জীবন দেওয়ার জন্য। তো আমি বলেছি যে আমাকে স্কুল করে ভারতের বিরুদ্ধে স্কুল করে সঞ্চার আমি বললাম ভারতের বিরুদ্ধে সেই সঞ্চার হয় বিচার করে তুললো আমাকে, সে আমি মামলা দিচ্ছে না। আর আমি স্বাধীনতা যুদ্ধের পর থেকে 2016 সালে স্বাধীনতার কথা বলছি, 45 বছর প্রায় আমি স্বাধীনতার
পরে 75 বছরে ভারতকে বন্ধু হিসেবে দিকে আমি ভারতকে বন্ধু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আমাদের ফরেন পলিসি ফ্রেন্ডশিপ টু অল ভ্যালিজ টু নান, সবার সাথে বন্ধুত্ব রাষ্ট্রের গরিব দরকার। আমি আমার সকল প্রতিবেশী বন্ধুর সাথে বলতে চাই, কিন্তু বন্ধুত্ব কখন একতরফা হয় না। আমি আপনাকে বন্ধুত্ব ভালো দিতে যাবো, আপনি আমার চর চাপড় মাছে মারবেন, তখন বন্ধুত্ব হয় না। তো আমি দেখেছি তারা আমাদের সমস্ত বন্ধুদের বাদ দিয়ে ফারাক্কা পর্যন্ত বাদ দিয়ে যখন আমাদের পানির দরকার তারা আমাদের ফারাক্কা তৈরি করবে, যখন আমাদের দেশে বন্যা তখন তারা বাদ তৈরি। আমরা এখন দেখতে পাচ্ছেন আজকে দেখতে পাচ্ছেন কি হচ্ছে আমাদের এই পূর্বাঞ্চলের জেলার মধ্যে কিভাবে লাখ লাখ মানুষ কষ্ট শেয়ার করছে। আমি 2009 সালে আমার বরখাস্ত করার পর থেকে আমি এই কাজ করছি। আমার বরখাস্ত প্রসঙ্গে আমি একটু পরে আসছি, 2009 সালে বরখাস্ত করলেন পরে আসছি। তো আমি তখন থেকে আমি ভারতের বিরুদ্ধে সত্যার ছিলাম। আমার ভোট ফেলানি লাস্ট 24 ঘন্টা তার করেছিল, আমার তো ভোট ফেলে যায়। 2 দিন পর পরে আমার ভাই বোনদের বর্ডার বিরুদ্ধে আছে, কোনো প্রতিবাদ নাই, কোনো প্রতিবাদ নাই। তারা আমাদের তাকে টাকাটা বাড়াতে রেখেছে, ওয়াশটা বানিয়ে মানে তারা আমাদের বাণিজ্যিক পরিষদ তৈরি করে রেখেছে। এগুলো কোনো প্রতিবাদ নাই, সে কোনো একটা যে কোনো বাহিনী তারা ভারতের বিরুদ্ধে আমি খুব প্রকাশ করেছে, তাদের জবাব দিয়েছে। তারা কি ভারত প্রেমী? ভারত প্রেমী না হলে তাদের কেন ক্ষোভ হবে? আর আশ্চর্য হয়ে না যে বিগত সরকার যাদেরকে ব্যবহার করেছে সেই মহল, তারাও সরকারের ব্যবহার হয়েছে, তারাও ভারতের জন্য তারা আমাদের প্রতিজ্ঞা রাখতে হবে। আমি এখানে আত্মপ্রয়োগ ফিরে যেতে চাই। আমরা ভারতকে বর্তমানে চলে যাবে না, ভারতের আমাদের ইতিহাস জানতে হবে। আমি যদি ইতিহাস না জানি তাহলে আমরা ভুল করবো। আমরা বারবার ভুল করেছি, আমরা এখন আর ভুল করতে চাই না। 1905 সালে ব্রিটিশ সরকার আমাদের বঙ্গভঙ্গ করেছিল পূর্ব বাংলা স্বাধীনতার জন্য। ভারত এটার বিরুদ্ধে আন্দোলন করে বঙ্গভঙ্গ মানে বাতিল আন্দোলন করে 6 বছর পর্যন্ত বাতিল আন্দোলন করে তাকে বাতিল করে ভারত বিভাগ আইন করেছে। তারা আমাদের মুসলমানদের উপরে যায়নি। 1971 সালে আপনারা জানেন না, যে সরকার জানা উচিত এগুলো, আমরা চুক্তি নামে অক্টোবর 1971 সালে আমাদের অস্থায়ী সরকারের চুক্তি আমরা বিশ্বশেষ স্বাধীনতা আওয়ামী লীগ বই করে কথা আছে সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গেছিলেন। চুক্তি ছিল তিনটা আপনাদের শুরু দৃষ্টি আকর্ষণ করছে। 1 নম্বর, এদেশের সেনাবাহিনী থাকবে না, এদেশে বাংলাদেশ সেনাবাহিনী থাকবে। 2, এদেশের প্রশাসনে যারা মুক্তিযুদ্ধ যোদ্ধা করেছে তারা বাকি সবাই ভারতের প্রশাসনের পক্ষে হিসেবে দেওয়া হবে। এই দেশের প্রশাসনের সরকার একজন লোক মুক্তিযুদ্ধ যোদ্ধা করেন, আবহাওয়া করেছে তাদের প্রশাসন এই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের মধ্যে থাকবে। আমি যে কথাটা জানতে চাই, আপনার পরে স্বাধীনতার চুক্তি করার চুক্তি, এই চুক্তি যারা বলেছে তারা বিক্রি করে দিচ্ছিল। আল্লাহ আমাকে রক্ষা করেছে। আমি সেখানে চাকরি করা অবস্থায় এটা ছিল আমার অপরাধ, এটা আমার বড় অপরাধ ছিল। আমি অত বড় অপরাধ ছিল, এই কারণে তারা আমাকে বিয়ে ভর্তি করে রেখেছিল। এবং 29,794 ঘন্টা কাহিনী, 29,794 বলে শেষ করা যাবে না। সেই আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, আল্লাহ পৃথিবী দেখার জন্য। আমার এটা অধিকার, আমার সেই অধিকারকে দেখেন। আল্লাহর আকার দেখিনি, সূর্য দেখিনি, চাঁদ দেখিনি, মেঘ দেখিনি, বৃষ্টি দেখিনি, রোদ দেখিনি। আমি পারলাম বাকি দেখিনি, গাছ দেখিনি। আমার দক্ষিণ দিকে দূরে ছোট তাকিয়ে দেখতাম, তারা একটা সিসি ক্যামেরা দিয়ে খেয়াল করে ওটাও বন্ধ করে দিয়েছে। আমার বুক হাহাকার দেখতে চাই। মনে হতো এই বন্ধ করে সাহায্য করলে আল্লাহ তোমার দেখার জন্য বন্ধ করে দৃষ্টি দিতে হবে, দৃষ্টি সত্যি বন্ধ করে দাও। আল্লাহর কাছে বিচার দিয়েছে, আল্লাহ করি না, তুমি আকাবুল হাকিমিন সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহ, তুমি তাদের ব্যবস্থা রাখো। আমি যে এসে বলতে চাই, আপনারা যদি ভারতের মধ্যে প্রতিবাদ করে অন্যায় করেছি, এটা খারাপ কাজ করেছে, যে নিয়ে আমরা ফাঁসি করাবি, হাসতে হাসতে ফাঁসির মধ্যে যাবো, ক্লিয়ার বলছি।
আর যদি আপনার মনে করেন আমি ডিসিপ্লিনারি ক্ষেত্রে সঠিক কাজ করছি, তাহলে যারা আমাকে জুলুম করছে তাদের বিরুদ্ধে আমি সরকারের কাছে বিচার চাই, আপনাদের কাছে বিচার চাই। আপনারা এদেরকে খুঁজে বের করুন, এদেরকে একটা একটা করে বিচার করে তাদের যদি যার যে প্রাপ্য শাস্তি আছে আপনার সাথে আপনাদের সরকারের কাছে আহ্বান জানাই। আপনারা আমাদের সহ যত রকমের যত গুম খুন ধর্ষণ রাহাজানি যত অন্যায় অবিচার তুলে রয়েছে এই সবগুলোর পূর্ণাঙ্গ বিচার করে মৃত্যুদণ্ড হোক যে দণ্ড হোক আপনার ছেলে দণ্ড প্রদান করেন। আমি মনে করো আমার খুব ফিরে যে আমি এই 2000 দিনগুলো মনে করতে চাই না। আমার চোখ 31,000 বার মতো আমি হিসাব করেছি এই 8 বছরের মোট 31 আমার হাত করা করেছে। আমার হাতে এখানে শত শত দাঁত হয়ে গেছে। আমার চোখ একেবারে বাচ্চা চোখের মনি মনে ফিরে যাচ্ছে। আমি অনুরোধ করতে একটু ধোলা করে বাঁধুন, একটু ধোলা করে পাবেন। আমার চোখের মধ্যে দেখা যাচ্ছে, আমার নাককে চাপ করতে আমি শ্বাস নিতে পারছি না। কোনো না যাওয়া হচ্ছিল না, কষ্ট লাগতো। যে ছেলেগুলি রুমে আমাকে খাবার দেবে না, আমার টয়লেটে নিয়ে যাওয়া আসা করতো, সেই ছেলেগুলি আমি যখন 1988 সালে কমিশন হই, যে সঙ্গে আমার ভোট পালিশ করতে পারবে নাতির বয়সে ছেলে, আমার বড় সন্তান থেকে 12 বছরের ছোট ছেলে, তারা আমাকে ধমকের সুরে হুকুমের সুরে হবে। আমার সমস্ত শরীর আগুন কিছু করতে পারতাম না, প্রতিবাদ করতে পারতাম না। ওখানে বিভিন্ন প্রশাসন দেখার জন্য একটু সিঙ্গার এলেন। আমার ধারণা তারা ওই হাবিলদার পর্যায়ে হবে। আমি তাদের কাছে বারবার অনুরোধ করেছি। দু একজন ছিল একটু সহানুভূতি ছিল, দু একজন ছিল তারাও শ্রমিকেরা আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে। এক পর্যায়ে আমি বলবো যে একটা ছিল বারবার দুর্ব্যবহার করছে, আমি তাকে বারবার পরিবর্তন করা হয়েছে, তারা পরিবর্তন করছে না। আমি বললাম যে আমি যদি আপনারা যদি এটা পরিবর্তন না করেন তাহলে আমার খাবার সময় যদি তার পরিবর্তন আমি খাদ্য বর্জন করবো। আমার আমাকে হুমকি দিল আপনি যদি খাদ্য বর্জন করেন তাহলে প্রতিবেলা খাবার সময় আমি তাকে দিয়ে দেবো। এবং সে সময় বাস্তবায়ন করেছে। আমি 2 দিন শুধু মুড়ি বাড়ি খেয়ে থেকেছি। কারণ যখন আমার নাস্তার সময় তাদের ডিউটি দেয়, যখন আমার দুপুরে খাবার সময় তাদের ডিউটি দেয়, যখন আমার রাতের খাবার সময় তাদের ডিউটি দেয়। ডাক্তার কিছুদিন এটা দরকার হচ্ছে সেই দিয়ে কথা বলছি। আমার কথা একটু আগে বেশি এবার বেশি খারাপ করবেন আমাকে। তো ডাক্তার জানালেন আসে 19-20 তারিখ আমার দেখতে আসলো। প্রথম দিকে বলছে 1 মাস পর পর দেখতে আসতো, তারপরে বছরের পর 2 মাস পর পর দেখতে আসলো, বছর 3 পর থেকে 3 মাস পর পর দেখতে আসতো, শেষ পর্যন্ত 3 মাস পর পর দেখতে আসতো। তো গত জানুয়ারি রাতের 19-20 তারিখে যখন দেখতে আসলেন, আমাকে বললেন কেমন আছেন। আমি বললাম বললাম ডাক্তার সাহেব আপনাকে হাত জোর করে বলছি আমার শারীরিক চিকিৎসা দরকার নেই, আপনি আমাকে মানুষের সহ্য করতে পারে না। এই যে যারা আমার ভূত প্রবেশ করেছে তাদের নাতির বয়সে ছেলেরা আমাদের সাথে যে ব্যবহার করে, আমার বাবা মা, আমার বড় বোন, আমার কোনো বোন নেই, আমার 6 ভাই, বড় 3 ভাই, আমার চাচা চাচি, মামা মামি, খালা খালি, খালু ফুফা, মোট 35 জন। এই 35 জন মিলে সারা জীবন আমার সাথে দুর্ব্যবহার করেনি। একটা ছেলে শুধু তার 1 মাস আমার দুর্ব্যবহার করেছে। আমি সেনাবাহিনী চাকরি তো সিনিয়র করতে দুনিয়াতে বড় যাওয়া যে কোনো বাহিনীতে হয়ে থাকে। আমার 35 বছর সেনাবাহিনী দেখে আমার সিনিয়র আমাকে বড় যাওয়া করেনি। একটা ছেলে আমার সাথে দুর্ব্যবহার করছে। আমি সৌভাগ্যকে বারবার বলেছি আপনি তাকে দরকার পরিবর্তন করেন। আমি ডাক্তার সাহেবকে সব বললাম, আমি তাকে বলেছি যে খাদ্য বর্জন করবো। সে যখন তাকে বারবার জুড়ে দিল এবং সে হুমকি বাস্তবায়ন করেছে। তারপর ডাক্তার সাহেব বড় বছরবর্তী বলতে এই সৈনিককে পাল্টে দিয়েছে। তো আমার এই কষ্ট আমি আপনাদেরকে ভাষা প্রকাশ করতে পারি না, কথা কোনো ভাষা নেই। তারা এই সুপারভাইজারের ছিল তাদের জন্মের আগে তাদের মতো আমি তাদেরকে একদিনকে বলেছিলাম একদিন যে সুপারভাইজার সাহেব আপনার জন্মের আগে আমি আপনার মতো লোক চড়িয়ে ফেলেছি, আমার চোখের ইশারা কারণে বোনের মতো কাজ করেছে। আজকে আপনারা সব দুর্ব্যবহার করছেন, তারপরে দুর্ব্যবহার করেছে, দুর্ব্যবহার না তারপরে চোখ আরো বেশি রাখতে বাধা শুরু করেছে। আরো নতুন নতুন আগে প্রথমে নামাজের সময় বলতো, নামাজের সময় বলেন। আমি বললাম আপনাকে মুসলমানের ছিলেন নাকি? আমার নামাজের সময় বলেন না, তাহাজ্জুদ করে বসে আছে, ফজর নামাজ পড়বেন, নামাজের সময় বলে না। আমি জোরের নামাজ চাচ্ছি যে জোরের নামাজে ওয়াক্ত নষ্ট করে একটু শুভ, তারা নামাজের নাইট পড়ে না। আমার আজান মাঝে শোনা যেত, সকালটা শোনা যেত, বন্ধ করার পরে ওটাও মানে এত চারিদিকে তো আপনার এক্সস্ট ফ্যান আর জেনারেটরের মতো সাউন্ড আর পানির বিভিন্ন রকমের সাউন্ড, ঠিক এগুলো কি সাউন্ড তারা তৈরি করে। আগামী আরো বেশি সাউন্ড তৈরি করে তারা।
তবে আমরা আগাম শুনতে না পাই। আমি আপনাকে মুসলমানের বাচ্চা একটা কাফেরের দেশে থেকে রান্না করা হয় না বলে আমার মনে হয়। ভারতের মতো দেশ, সেই দেশেও তো আগাম শোনা যাচ্ছে মাঝে মাঝে আমি বিভিন্ন দেশে দেখে আসছি আগাম শোনা যাচ্ছে। আর আপনারা আমাকে আগাম শুনতে দেবেন, আপনার কি কি মনে হচ্ছে? আপনার তো আল্লাহ ভয় নাই, আখেরাতের ভয় নাই, জাহান্নামের ভয় নাই? আমি নামাজ পড়ে যাই, আপনাদের অন্তরের কথা না, এগুলো আপনাদের মুখের কথা। আমি তাদেরকে এভাবে বলেছি, আমি বহুবার বলেছি, 5 বার আমি লিখিত ভাবে দিয়েছি। আপনারা শেষবার আমাকে বললো যে আমরা 7ই ডিসেম্বর যেন আমার কথা বললো, ভারতীয় সত্যগুলো বলা করে বললো আমরা আপনার বিরুদ্ধে তদন্ত করছি, তদন্ত চলাকালীন আপনার থাকতে হবে। তাদের কথাতেই এবং সুরে এবং স্মরণ তারা আমাদের সহজে ছাড়বে না। আমি বললাম তদন্ত কিসের? আপনারা জানেন এখন বিভিন্ন তদন্ত কমিটি হচ্ছে। একটা ঘটনা ঘটে, ওটা সত্যতা জানার জন্য আর দোষী ব্যক্তি নির্ধারণের জন্য তদন্ত হয়। কোনো ঘটনা ঘটলে কিসের তদন্ত? আমি বললাম আপনি কিসের তদন্ত করবেন? তারা আমরা বললো যে আপনি লুকিয়ে লুকিয়ে কিছু করছিলেন কিনা এটা তদন্ত। আমি বললাম এটা কি তদন্ত বলে? আর যদি তদন্ত হয় আমার বিরুদ্ধে কি অভিযোগ আমাকে জানাতে হবে, আমাকে আত্মপ্রকাশের মধ্যে শুনতে দেবে। আপনারা কি করছেন? আমরা তদন্ত করছি, আপনারা থাকতে হবে। ও ঘটনায় থাকতে থাকলাম, চলে থাকলাম। এবং আমার দিন দুটো যায়, আমার আশেপাশে আমি তো জানি না কোথায় কি সেল আছে না আছে, আমাকে চোখ বেঁধে নিয়ে যায়, পদে নিয়ে আসে, 50 কদম হেঁটে যায়, হেঁটে আসি। আমি আশেপাশে বিভিন্ন সেলকে চিৎকার চেঁচামেচি আহাজারি বিরাট, আমার বুক ফেটে যেত। আমার তখন আমার কষ্ট যে তাদের কষ্ট আর বেশি হতো। আমি আল্লাহ আল্লাহ তুমি ব্যক্তিদের সাহায্য করে, আল্লাহ তুমি তাদেরকে দ্রুত সত্যি দাও, তাদের পরিবারকে গ্রহণ করে, আল্লাহ দেখে মুক্তি দাও। সারা বিলাপ করছে, সারা কান্নাগারি করছে, আহাজারি করছে, চিৎকার চেঁচামেচি করছে, এগুলো সহ্য করা যায়। তখন মানসিক সুস্থের কাছে কি হয়ে মানসিক পানি হয়ে যায়নি। একটা মানুষ ছিল বছর পর বছর আল্লাহ কাছে দোয়া করে, আল্লাহ শেষ নামাজ হয়, আজকে মৃত্যু হয়, আমাকে ছেড়ে দেওয়া জলদি অনেক লাভ কত অবস্থায় আমার পরিবারের কাছে পরিস্থিতি বা আত্মীয় স্বজনের কাছে মানে সেই অনুভূতি কি হবে? পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক মিলে সমাজ লেখা শেষ করতে পারবে না, ভাষা প্রকাশ করতে পারবো না। এত কিছুর মধ্যে আমি নিরাশ হইনি। আল্লাহ বলেছে তোমরা আল্লাহর সাথে তো নিরাশ হয়ে না। হতাশা এসেছে, বিষণ্ণতা এসেছে, দিনের পর দিন খাবারের খায়নি, মন ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে। আমি আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয়ে ফিরি, আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয়ে আল্লাহ আপনাদের জয় আমাকে সেই শক্তিটা দিয়েছিলেন। এবং আল্লাহর সাথে দেওয়ার পরেই এই ছাত্র জনতার এই গণ বিপ্লবের অর্থে যে বিজয় ঘটেছে, এরপরে আমাকে তারা মুক্তি দিতে বাধ্য হয়েছে। এই ধরনের একটা কথা একটু গুরুত্বপূর্ণ বলতে চাই। 2021 সালের মে মাসের আনুমানিক 22 তারিখে, যেদিন আগে বেঁচে হতে পারে, তবে একজন কর্মকর্তা আমার থেকে আসলো, আমাকে এসে আমাকে বললো যে আপনাকে লিখিত দরখাস্ত করেন যে আমি রাজনীতিতে সম্পৃক্ত হব না, আমি এই দেশে থাকবো না, আমি স্ত্রী সন্তানের সুখে শান্তিতে থাকতে চাই, আপনারা আমাকে মুক্তি দেন, আমি বিদেশে চলে যাব। আমি তাদেরকে বললাম আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনারা অবৈধভাবে আমাকে অপহরণ করেছেন, অবৈধভাবে আটক করেছেন, আপনারা আমাকে এখানে যে আটকে জুলুম করছেন, নির্যাতন করছেন, আমি তো পানিগাঁও মানবটা মিটিং মিছিল করতে পারছি না। আমি এটার প্রতিবাদে এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি বড় চুরি রেখেছি, আমি বলছি এটা আমার মৌন প্রতিবাদ। আপনারা যখন মৌন প্রতিবাদ দেখেন, মিটিং মিছিল আমার কাছে প্লাকা নিয়ে যাবেন, আমি বলছি এটা মৌন প্রতিবাদ। যতবার দেখবেন আপনি যখন মনে হয় আপনারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছেন, অবৈধভাবে আটক রাখছেন, আপনারা আমার জুলুমকে হারাম কাজ করেছেন, এই কথাগুলো যেন আপনাদের বুকে বাঁধে, এটা মৌন প্রতিবাদ। তো আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমার এটা আমার ব্যক্তিগত ইচ্ছা, আমি রাজনীতি করবো কি করবো না, আমি যে থাকবো থাকবো না, আমার মুসলিমকে মুক্তি পেতে চাই না। আমার আল্লাহ আমাকে এই সাহস থেকে দিয়েছিলেন, আমি তো দৃঢ়তার সঙ্গে বলেছি, তারপর আমাকে আর কিছু মানেনি। জুলাই মাসে যখন শেষ দিকে আসি, আমি যেখানে ছিলাম সেখানটায় আমি প্রতিদিন প্লেন উঠার আওয়াজ পেতাম। দৈনিক আপনার যে ডোমেস্টিক ফ্লাইট যেগুলো বলা অভ্যন্তরীণ, ওটার আওয়াজের প্লেন গুলো একরকম, আর যেগুলি বই আন্তর্জাতিক বিমানগুলো আওয়াজ এরকম, প্লেনের আওয়াজের পার্থক্য বুঝতে পারতাম। টোটাল দিনে 20 থেকে 22টা প্লেনের আওয়াজ পেতাম। জুলাই মাসের মাঝামাঝি থেকে আমি যেটা প্লেনের আওয়াজ কমে গেল,
তো আমি ধারণা করলাম হয়তো বাইরে কোনো আন্দোলন টান্দোলন হচ্ছে, সাধারণত যত লাগাতার হরতাল হলে তখন প্লেনের চলে দেবেন না, আমি এই জন্য একটা আলোচনা যে রাজনৈতিক হয়তো লাগাতার হরতাল হচ্ছে এই জন্য কিছু একটা। আমাদের দেশের ছাত্র জনতা যে কি একটা বিপ্লব ঘটিয়ে দিবে এটা আমি কল্পনাও করতে পারি না। আমি প্রাউড অফ দ্যাট। আমি আপনাদের কাছে গর্বিত গর্বের সাথে বলতে চাই যে আমি এই তরুণ ছাত্রদের গর্ব বোধ করছি যে আমরা দেখে গেছি বিশ্বের কাছে আমরা কি করতে পারি। আমার কল্পনা করতে পারি যে তারা এত বিশাল কিছু একটা অর্জন করতে পারবে। আমার মনে হচ্ছিল কিছু একটা করতে হচ্ছে, কিছু একটা হচ্ছে। আমি যে কোনো জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছি, আমি আমার সাথে কথা ছিল যারা জেনে আসবে ওই জন্য তো একটা কথা বলবেন না। আমি একটু দিতে মাঝে মাঝে তাদেরকে, তারা অনেকে আমার সাথে কোরআন হাদিস পড়ি, আমার কোরআন হাদিসের বিভিন্ন মশলা মশলা জানতে চেত, নামাজের বিভিন্ন বিষয় জানতে চেত। এগুলো নিয়ে কথা বলবো আমার স্থিতি আমার দেখে শুরু হয়ে হাজির হয়ে যেত। আপনি কথা বলছেন কেন, পরিবারের কথা বলছেন কেন? আমি বলছিলাম আমি কোনো আগ্রহ কথা বলছেন। আমার জিজ্ঞাসা করার সময় আমাকে বলছিল আমি সঙ্গে যারা ভিডিও আগে কথা বলবেন না। আমি তাদেরকে বলতাম যে আপনাদের কর্মকর্তা আমাকে অবৈধ আহ্বান করেছে, অবৈধ আটক করে গেছে, হারাম কাছে জীবন কাছে আমি, তারা আমাকে গরিব দিয়ে ডিউটি করে নিয়ে যেত খাবার দিয়ে তাদেরকে বাংলাদেশে বলতাম। তারা বলে বছর পরে আমাদের অপকারে বলেছিল, তারা জিজ্ঞাসা বছর আমরা তাদের আগে কথা বলেন না। আমি তাদের জিজ্ঞাসা বলেছি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী জিজ্ঞাসা করে আসেন, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আদর্শ সেনা কর্মকর্তা দৃষ্টান্ত স্থাপন করার আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন। আর তুমি কোনো আগে কথা বলে না, আপনারা বলেন আমি একটা রাখতে পারেন, আমি কি আগে হবে তারা কেউ কথা বলতে পারছে না, মুক্তি উচ্চার করে কাজ করেছে, কাজ করেছে, এগুলো মুক্তি বলতে পারে। তারা বলে আগে কথা বলবেন না, আমি আগে কথা বলবেন না, যা বলে প্রয়োজনে কথা বলি। সুযোগ আপনার প্রয়োজনের কথা বলবেন না। আমি আপনার প্রয়োজনের আমার প্রয়োজন তো এক না। আমি তাদেরকে আল্লাহ রসুলের কথা বলি, আমি আল্লাহ রসুলের কথা বলেই যাবো, আমি মৃত্যু হয় তারা বলে যাবো, আপনি যা করেন করেন। তারপর শুধু কথা বলি না, আপনার কথা বন্ধ ব্যবস্থা করতে হবে, তাহলে অসুবিধা হবে। তো আমি সবাই শুধু তারা জিজ্ঞাসা করতে বলতাম, মোহন বাবু নাম মিটে থেকে বলতাম। তো জুন মাসের এই জুলাই মাসের 5 তারিখে যে বিপ্লব হয়েছে সেটা আমি জানি না। আমাকে 5 তারিখ 10:30 সময় এসে বললো যে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। ডাক্তার প্রথম দিকে সকালের দিকে আসলেন, আমি ডাক্তারকে বললাম যে সকালের দিকে যখন খাবার না তাদের করে খাবার করে ঘুমায়, আমার যদি 2টার দিকে আসা আমাদের সুবিধা হয়, তারপরে 2টার দিকে আসলেন। এবং তিনি 30শে জুলাই আমাদের কাছে মনে করে শেষ দিকে গেছেন। তখন এই কয়েকজন আগে আমাদের যে পার্সোনাল ডাক্তার দিকে গেল, আমার রক্ত বলতে গেল, আপনাদের রিপোর্ট আমার জানলেও সব ওদের নজর আছে। তো এখন ডাক্তারের কাছে 7:30 কথা নিয়ে যাবেন, বলে আপনার ডাক্তারের যেতে হবে। আমাকে আমার রুম থেকে চোখ হাত দিতে মুখোশ করিয়ে একটা গাড়িতে করে এই 1-1.5 মিনিট গাড়ি চালিয়ে ওখানে আশেপাশে কোনো আরেকটা রুমে নিয়ে গেল। এখন আমি ধারণা করি যে প্রিয়জনের হাসান নাসিরের নেতৃত্বে কিছু সামরিক অবস্থা, কারণ হাসিনের মতো সাহসী সামরিক অবস্থা, হাসানের সাহসী হয়েছে যে অবস্থা বোঝায় ওই কচু ক্ষেত্রে যে ডিজিএফআই আছে ওই অফিসের সামনে গিয়ে তারা বলছে আমার ভেঙে গেছে, আমার একটা 2টা দাঁত ভেঙে গেছে, আমার কানের সমস্যা হচ্ছে, আমার চোখে চশমা যদি দেখছেন, আমি মুক্তির পরে ডাক্তার দিকে চশমা নিয়েছি, কিছুদিন পরে আমি চশমা পড়তে পারতাম না। আমি বলতাম চোখে চিকিৎসা স্পষ্ট বললাম চোখে চিকিৎসা হবে না, তাতে চিকিৎসা হবে না, কানের চিকিৎসা হবে না, এখানে রেখে যা করা যায় করা যায়। আমার ডাক্তার ছিল মেডিকেল স্কুলে, আমার প্রথমে যা চোখ বাঁধতো, এখানে ঘা হয়ে গেল, একটা ওষুধ দিলেন, পরে এটা মুখ ঘা শুরু হয়ে গেল। পরবর্তী আমার মুখেও এখনো চারিদিকে অনেক সমস্যা রয়ে গেছে, চামড়ায় হাতে অন্যান্য সমস্যা হয়েছে। তো আমি বললাম যে এত 8 বছর বলছি আপনাদের আমাকে হাতে নিয়ে যাবো, হাতে নিয়ে যেতেন না, এখন রাত 3টার সময় আপনার হাসপাতাল নিয়ে যেতে কি কথা বললেন, যেতে হবে। তার যেতে হবে না, তার কিছু উপায়ের চোখ হাত দিলে আবার নকশ করে একদিন হচ্ছে করে যাচ্ছে রাত 15টার দিকে যাচ্ছে আর শেষ নাই। তো আমি বললাম যে ঢাকা শহরে কোনো হাসপাতাল তো দূরে না, আপনার কোথাও হাসপাতাল নিয়ে যাচ্ছে, জবাব দিল না। তবে রাস্তা ভাঙাচোরা, ঢাকা শহরের রাস্তাটা ভাঙাচোরা না, আপনারা কি অনেক কোথাও গ্রামের দিকে নিয়ে যাচ্ছেন নাকি? তারা কোনো জবাব দিল না। আমাকে নতুন একখানে নিয়ে গেল, নিয়ে গিয়ে তখন বন্দি সভা এটাতে অ্যাটাচ টয়লেট ছিল, ছোট রুম, একটা খাট, একটা টেবিল ছিল। তো আমাকে বললো আপনি এখানে থাকেন না। তখন ওখানে একটা ঘড়ি ছিল, ঘড়িতে দেখলাম তখন সকাল প্রায় 5:45। 3 ঘন্টা মতো ড্রাইভ করে তারা আমাকে নিয়ে গেল
এবং আমার ধারণা ঢাকার বাইরে কোনো এখানে নিয়ে গেছে। এবং আমি যতটুকু অনুমান করতে পারি, এখন যেটা অনুমান করছি, রাস্তাঘাটে যে ছাত্র রাস্তাঘাটে গাড়ি চেক করছিল, তারা আমার পাকা রাস্তা দিয়ে নিতে সাহস করেনি, তারা আমাকে গ্রামের রাস্তা দিয়ে নিয়ে গেছে। এটা এখন আমি অনুমান করে বলছি। তো আমাকে ওখানে না বললো আপনি এখানে থাকেন, আমি বললাম হাসপাতাল কথা বলে এটা কোথায় নিয়ে আসলেন, বন্ধু আরেক বন্দিখানে থাকেন, আপনি পরে জানানো হবে। তো এটা 6 তারিখ সকালে কথা বলছি। 6 তারিখ দুপুরে আমাকে বললো আপনাকে আজকে একটা মুক্তি দেওয়া হতে পারে, একদিনে বললো আমাকে। আপনি কাপড়ের সাইজ বলেন, আমি বললাম তো আমি সাধারণত গার্মেন্টে কাপড় পরি না, সাইজ বলতে পারবো না। তারা একটা কাপড় নিয়ে আসলো, আমাকে দেখা হলো যে আমি যে কাপড়টা আমার প্রথম দেখেছিলাম, প্রথম মুক্তি করে যে একটা প্যান্ট শার্ট প্যান্ট যে পরেছেন ওই কাপড়গুলো, ওটা পরে দেখেন ঠিক আছে। বললাম রাত 2:30টার দিকে আপনাকে নিয়ে যাবো। আর 3:30টার দিকে এসে বললো যে আমরা আজকে কোনো একটা ভিসা ওখানে নিতে পারছি না, কালকে নিতে হবে। অপেক্ষা করার কোনো উপায় নেই, বাইরে তো জগতে কোনো খবরই নেই আমার কাছে। পরের দিন সকালবেলা দুপুর আমাকে এসে বললো আজকে রাত 9টার দিকে আপনাকে নিয়ে যাবো। আমি সাধারণত 9:30 দিকে ভাত খেতাম, বললো রাত 9টার দিকে আপনি নিয়ে যাওয়া হবে, আপনার 8টার দিকে ভাত দিয়ে দেবো, আমাদের আপনার খাবার দাবার খেয়ে রেডি হয়ে যাবেন। তো আমি সেই অনুযায়ী রেডি হয়ে গেলাম। তখন তো আমি কোথায় নিয়ে যাই, আবার কোথায় নিয়ে মেরে ফেলে, কিন্তু আমি তো কোনো কিছু সবকিছু অনিশ্চয় হবে, কারণ এগুলি ভাতা দিয়ে আমার কোথাও নিয়ে গুপ করে মেরে ফেলবে, লাশ কোথায় ফেলে রাখবে, এই আশঙ্কায় তখন তো খাবারও মুখে আসে না। সামান্য কিছু খেয়ে আমি রেডি হয়ে থাকলাম। তো আমার শোয়ানোর জন্য নিয়ে রওনা হলো। প্রায় 2.5 ঘন্টার মধ্যে গাড়ি চালিয়ে আমাকে সেই টাঙ্গাইল যমুনা রাস্তার ওলেঙ্গার রাস্তার পাশে নিয়ে আমাকে কোথাও বেঁধে ছেড়ে দিল, আমাকে কিছু টাকা দিল, আপনার বাস দেওয়া। তোমার বলে এটা কোথায়, ওই যে সামনে বাস স্ট্যান্ড আছে, ওই দিয়ে পিছন দিকে গাড়ি আসবো, আপনি বাস নিয়ে গেলে যেতে পারেন। আমাকে কিছু টাকা ভাড়া দিয়ে দিল, বললো আপনি মুক্তি, আপনি এখন মুক্ত, আপনি যেতে পারেন। জিজ্ঞাসা করেন রাত কটা যাবে, তখন রাত 12:15। তো তারপরে আমি গাড়ি থেকে নেমে আমার এই অভাবে প্রকাশ করতে পারবো, আমার দিকে চাকরি চিৎকার, আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি করিম, আল্লাহ 8 বছর পর আকাশ দেখছি, তোমার তারা দেখছি, তোমার দেখছি, তোমার সব দেখছি, আল্লাহ মাটির দিকে থেকে হলো তোমার মাটির মনে হবে, সে মাটি দেওয়া 4 বছর পরে আমি রোগী উত্তেজনায় কতক্ষণ বলেছি বলতে পারবো না, চোখ অন্ধকার হয়ে আসলো। আমি বাজে দাঁড়িয়েছিলাম, আমার জিপে একজন বসা, পাবে একজন বসা। তো আমি বললাম মাথা ঘুরে আমি একটু বসতে পারবো, বাচ্চা বসে বসলাম। বেশিক্ষণ পরে বললাম ঠিক আছে আমি যেতে পারবো। আমি ডাকলাম, আমার গাড়ি যে বসাতে এসে আমাকে হাতে টাকা দিল, আপনি টাকা নেন। তো আমি বললাম এখানে ঢাকা ভাড়া কত, কোনো আমি জানি না ঠিক, এখানে কত টাকা, 5,000 টাকা। আমি বললাম আমি আপনাদের টাকার মুখোমুখি নেই, আল্লাহ আপনাদের টাকার মুখোমুখি করেনি, আমার টাকার দরকার নেই, আমার এখান থেকে ঢাকার ভাড়া যতটুকু ততটুকু আছে, ওটা আপনি নিয়ে যান, আপনি দান চা করেন করেন, আপনি দান করেন করেন, আমাদেরকে টাকা আপনাকে দিতে হবে। তো আমি 1 সেকেন্ড কথা বলার মতো আমার রুচি ছিল না। আমি তখন আমাকে নামিয়ে দিয়ে চলে গেল, সবাই মুখোশ করার জন্য আমাদের জানার কোনো সুযোগ নেই। আমি খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি। ছিল, উত্তরিত ছিল, আর কিভাবে হাঁটতে পারছিলাম না, আবেগে উত্তেজনায় রাস্তায় দুর্বলতার সঙ্গে হাঁটতে পারছিলাম না। ওর মধ্যে হঠাৎ করে দেখে একটা পিছুতে দাঁড়িয়ে এসে এই সামনে বাস স্ট্যান্ডে দাঁড়াবে। আমার মানে মনে হয় যেন পারলে উড়ে গিয়ে ঝাঁপিয়ে বাসের মধ্যে উঠে কিভাবে যে আমি 100 গজের মতো রাস্তা দৌড়ে এই অবস্থা পার হয়েছে আমি এখনো কল্পনা করতে পারি না। দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম আপনাকে ঢাকা যাবেন, ওখানে ঢাকা যাবেন, কিভাবে যাবো, আপনি ঢাকা কোথায় যাবেন, আমি বললাম আমাকে টেকনিক্যাল মসজিদে নামিয়ে দেবেন বা বাস স্ট্যান্ড মধ্যে টেকনিক্যাল মহলে না হবো, আপনি উঠেন। তো আমি বাসে উঠলাম, উঠে পিছনের দিকে গিয়ে একজনের কাছে বললাম যে আমার তো মোবাইল নেই না, আমার 2 নম্বর ফোন নাম্বারটা জানা ছিল, আমার 3 নম্বর আর আমার নাম্বার যেটা মনে ছিল। আমি দুজনকে ফোন করে বললাম, তারা আরো লোকজনকে নিয়ে তারা ওখান থেকে টেকনিক্যাল মোড়ে এসে আমাকে ওখানে নামিয়ে নিল। তারপর ওখান থেকে আমি হাসপাতালে নিয়ে হবে কি চেক আপ করে আমি 7 তারিখ রাতের কথা বলছি, এটা 8 তারিখ ভোর নাগাদ আমি বাপে গিয়ে পৌঁছালাম। 7 তারিখ 7-8 তারিখ রাতে সবার দুর্নায় 8-9 তারিখে সবার দুর্নায় আত্মীয় স্বজন সব আসছে। 9 তারিখ রাতে আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর হাসপাতালে নিয়ে চলো, আমি তখন থেকে চিকিৎসা করেছি। আমার শরীরে নানা রকমের সমস্যা, বড় খুব বেশি সমস্যা, নানা রকম সমস্যায় ভুগছি এবং চিকিৎসা করছি। আমি চিকিৎসার কারণে আপনাদের কাছে আজকে বিলম্ব হলো। আমার মোটামুটি এই ছিল আমার জীবনের দুর্দশার কথা। আমি বাকি খুব সংক্ষিপ্ত
শেষ করবো। আমি এখানে বলতে চাই আমার মূল দুটা কারণ তারা আমাকে ধরে রেখেছে। এক, আমার প্রত্যেক পরিচয় পারিবারিক পরিচয়। দুই, আমি ভারত বিরোধী। এবং এটা স্পষ্ট যে আমি বিদেশি চক্রের গভীর ষড়যন্ত্র শিকার হিসাবে তারা আমাকে আটকে রেখেছে। মুক্তির সিদ্ধান্ত দেওয়ার পরেও বিদেশি প্রভুদের উপরে আমাকে আটকে রাখা হয়েছিল। আমি আমার নিজের ভোট পেতে চাই না, কিন্তু আমার দরখাস্তটা আমি আপনাদের না বললে আপনারা বলবেন না। আমাকে এই সরকার যখন 96 থেকে 2000 কত বিগত সরকার 96 থেকে 2000 আমার বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি একাডেমি জনগণের প্রশিক্ষণ, এখান থেকে আমার যে রেজাল্ট আল্লাহ আমাকে আল্লাহ দোয়া করে দিয়েছে। আমার কারণে আমাকে বাংলাদেশ সেনাবাহিনী এই রেজাল্টকে ভঙ্গ করতে পারে। আমি 4 জীবনে অনেক রেজাল্ট করেছি। আমার জানা নেই কেউ আমার থেকে ভালো করেছে কিনা। আমি মাফ করবেন, আমি কখনো আত্মপ্রচার প্রশংসা করছি। 96 থেকে 2000 ক্ষমতা থাকবেন আমার সম্পূর্ণ সময় আমার এই বিপদের সরকার লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল র্যাঙ্কে মেজর লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কে প্রমোশন আটকে রেখেছিল আমাকে। বিএনপি ক্ষমতা করে 2002 আমি লেফটেন্যান্ট কর্নেল পদে প্রমোশন পাই। এবং 1998 সালে আমার বাবা একদিনের জন্য আমার স্ত্রী অসুস্থ, আমি অসুস্থ, আমার 8 মাসে ছিল অসুস্থ। আমার বাবার চট্টগ্রামের প্রোগ্রাম ছিল। আমার মা আমার বাবার সাথে গিয়েছিলেন, আমার বাবাকে মাকে বাসায় নামিয়ে রেখে সকালে চলে যাবে। এর মধ্যে সকালে জেনারেল জিওসির অফিস থেকে আমাকে জিওসি প্রধান স্টাফ ফোনে ডাকিয়ে নিল। আমি গেলাম, আমাকে বললো তোমার বাবা তোমার বাসায় থাকতে পারবে না। আমি বললাম যে ওটা সামরিক বাহিনী কোনো আইনে এমন আইন আছে? তো বলে ওটা সেনাপ্রধানের আইন। সেনাপ্রধান তখন জেনারেল মুস্তাফিজ, সাবেক প্রধানমন্ত্রী ফুফা, সম্ভবত এনপিআর থেকে ওনাকে সেনাপ্রধান বানানো হয়েছিল। তো আমি বললাম যে স্যার আমি জিওসির সাথে দেখা করতে চাই। তখন বলে জিওসি খুব আগ্রহ আছে এবং তুমি দেখা বলে দেশটা ভালো হবে না, খারাপ হবে। তো আমি জিজ্ঞাসা করলাম স্যার আপনি কি আপনার বাবাকে বলতে পারবেন বাসায় থাকতে পারবে না? কোন বাবা বলেন তার সন্তানকে কুসন্তান না হয় কোন বাবা তার বাবাকে বলবে যে তুমি আমার বাসায় থাকতে পারবে না? আমার বাবা আগে প্রোগ্রাম ছিল, সকালে চলে যাবেন, রেডি হয়ে গেছেন, কিন্তু আমার জন্য ডেকে চলে যান, আমি অপেক্ষা করছিলাম। আমি বাসায় ফিরে গিয়ে আমাদের নাস্তা ব্যবস্থা দিয়ে রাস্তার প্লেট হাতটা দিয়ে সরিয়ে দিলাম। আমাকে বলছে তুমি মাইন্ড করো না, কষ্ট নিত। আমি বললাম যে আপনার আমার চাকর দিয়ে হাত কাটছে না, কিন্তু বাসা পেয়েছো না, তো তামাশা একটা। যাই হোক আমি বাসায় চলে আসলাম, গিয়েছি দেখা করলাম না। এখন বলো আমি বাবাকে বলতে পারছি ওখানে কাঁদছিলাম আর কাঁদছিলাম। যাই হোক বাবা চলে গেলেন। এরপরে তো আমাকে ওখান থেকে পরের দিনই আমাকে শুক্রবার থেকে পাঁচজন কোনো নিউজ হয় না, পাঁচজনের থেকে পাঠিয়ে দেওয়া হলো। এরপর যে আমাকে কিভাবে যেখান থেকে অপমান করে বিবাহ দেওয়া হলো, বাদ করে পাঠিয়ে দেওয়া হলো। এরপরে 2009 সালে একদিনের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন বিজয় সম্বর্ধনা অনুষ্ঠান অনেক জাঁকজমকপূর্ণ। আমাকে একদিনের মধ্যে আমার চাকরি দেখে ম্যানেজার আমাকে জিজ্ঞাসা করে দুজনে সাদা পোশাক করবেন এবং পোশাক করে প্যান্ট বাড়ি বেঁধে অনেক দাবি হবে আমাকে দূর করে ইউনিফর্ম লাঞ্চ জাস্ট আমার সঙ্গে একটা পার্টি করে আমাকে দেওয়া হয়েছে একদিনের মধ্যে। আমাকে বলা হয়েছে যে আমাকে ওই রাত্রেই ক্যান্টনমেন্ট ত্যাগ করতে হবে। অথচ একজন অফিসার হিসাবে আমি এই ক্ষেত্রে আমাকে লজিস্টিক এরিয়া আমাকে সংযুক্ত করা হয়েছে। সংযুক্ত কারণ দেখা যাবে, কারণ ছাড়া আমার সঙ্গে করেছে এবং আমাকে এই সময় আমি মোট 12 দিন প্রাপ্ত ছিলাম। আমাকে একদিনের মধ্যে রাতের মধ্যে ওখান থেকে ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আমি ঢাকা এসেছি, আমাকে একটা এমন গাড়ি দিয়েছে যে গাড়ি আমি চাকরি দিয়েছে সেকেন্ড লেফটেন্যান্ট এসে গাড়ি গাড়ি দিয়েছে। মানে আগে ওখানে একটা জিপে একটা কার ছিল, অথচ একটা ভালো করে গাড়ি দিয়েছে এবং গাড়ি পাল্টেছে অতটা অমানুষ হতে পারে। আমাকে হুকুম করা হয়েছে যে আমি গাড়ি নিয়ে আমি বাসায় যাওয়ার কোনো বাসায় পর্যন্ত গাড়ি নিতে পারবো না। আমি আগে আমার আসলে নেই, আমি সেনাবাহিনীর ইউনিফর্ম বিষয় আমার ইউনিফর্ম করে গাড়ির পাশে দুই-তিন ফেরত দিয়ে আমার গাড়ি ছেড়ে আমি হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি, আবার দুই-তিন ফেরত হেঁটে হেঁটে গাড়িতে রাস্তা যাচ্ছি। এইটা মূল দিয়েছেন এবং সেনাবাহিনীকে সেনাবাহিনীর ইউনিফর্মকে সেনাবাহিনীর র্যাঙ্ককে উনি অপমানিত করেছেন। আমার বুক শুরু করবো আমি আজ নিয়ে এখানে নয়, আমার সেনাবাহিনী এইভাবে অপমানিত হচ্ছে। যেদিন আমাকে 24শে জুন 2009 আমাকে একটা চিঠি দেওয়া হলো যে 23শে জুন 2009 তারিখে সরকার একটা
প্রজ্ঞাপনে এক লাইনের চিঠিতে আপনাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত একটা অনেক বড় ধরনের শাস্তি, সেখানে অপরাধ করে 9 বছরের শাস্তি, সবচেয়ে বড় মৃত্যুদণ্ড, যেটা সাধারণত বিদ্রোহ হয়, তারপর কারাদণ্ড, তারপর বরখাস্ত, তারপরে নিচে আরো অনেক সাজা। একটা অপরাধ সংগঠন হতে হয়, তদন্ত হয়, তদন্ত প্রমাণিত হলে কোর্ট মার্শাল হয়, কোর্ট মার্শাল করে তারপরে কোর্ট মার্শাল তাকে র্যাঙ্ক ডাউন করতে পারে, সিঙ্গেল র্যাঙ্ক করবে, বরখাস্ত করে না। আমাকে কোনো অপরাধ ছাড়া, কোনো তদন্ত ছাড়া, কোনো কিছু ছাড়া এক চিঠি দিয়ে, প্রতিদিন দিয়ে, পৃথিবীর ইতিহাসে এরকম নেই। আমাকে চাকরি থেকে, আমার এই 30 বছরের গভর্নমেন্ট চাকরি, আমার সমস্ত পর্যবেক্ষণের সমস্ত সুযোগ বন্ধ করে আমার সে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হলো, আমার র্যাঙ্ক খনন করা হলো, পেনশনের সমস্ত সুযোগ বন্ধ করা হলো, এবং তার কিছুদিন করে চিঠি দিয়ে আমাকে সকল শ্রেণীর প্রবেশ নিষিদ্ধ করে আমাকে আবার চিঠি ঘোষণা করা হলো। আমি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। সরকার এটাকে এই আগস্টে বাতিল করে, আমাদের সেনাবাহিনী আবার বাতিল করে গতকালকে আমাকে একটা যে ভিত্তি চিঠি পাঠিয়েছে, স্যার আপনাকে আবার যদি ঘোষণা যেটা প্রত্যাহার করলাম, স্যার আপনি আমার সাথে একটু খেয়ে যান, একটু চা খেয়ে যান, কফি খেয়ে যান স্যার। এবং লাঞ্চ তারা বলবেন কফি তবে প্রেস কনফারেন্সেও আমি লাঞ্চ করেন, আমি প্রেস কনফারেন্স পরে আমি আসবো ইনশাল্লাহ। তো আমাদের এলাকার কাছে কিন্তু আমার সালে আমার নির্মাণের জন্য প্রায় 5,000 কাজ শুরু করেছে। এক প্রাইভেট চিঠি সকল কাজের স্থগিত কালকে বন্ধ করে রাখা হয়েছে। এবার আমার কাছে আমাকে দুনিয়া আবার এটা কাজের অনুমতি দিয়েছে। এখন আপনাদের কাছে আমি অনেক সময় নিয়েছিলাম, যুদ্ধ করবো, আমি কথাগুলি গুছিয়ে করতে বলতে পারছি না, 8 বছর পরে কথাগুলি গুছিয়ে করতে পারছি না। তো আমি সময় করে যাচ্ছি, আমি আর বেশি কথা বলা যাচ্ছে না। এই দেশের নবীরী ছাত্র আন্দোলন ও জুলাই 2024 ছাত্র জনতা সবার বিপ্লব শিক্ষিত নতুন বাংলাদেশ আমাদের জন্য বিপুল সম্ভাবনার নতুন দ্বার খুলে দিয়েছে। বর্তমান সরকারের প্রতি আমার একটা আবেদন আছে। 1 নম্বর, সকল গুম, খুন, হত্যা, ধর্ষণ, রাজধানী, জুলুম, নির্যাতন, নিপীড়নের দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। ভবিষ্যতে আর এই ধরনের কোনো ব্যবস্থা না, তার প্রতিকার করুন, তার জন্য প্রকার আইন প্রতি করুন। আর কোনো বারবার যেন খালি না হয়ে যান। ইসলাম তখন কাঁদতে কাঁদতে কম হয়ে গেছেন। আমার মা আমাদের নতুন 3 বছর কাঁদতে কাঁদতে আমাকে না দেখে চলে গেছে। এই জায়গাগুলা আমার বাবা মারা গেছে, আমার বড় ভাই কাঁদতে যায়নি। আমার মা মারা গেছে, 6টা ছেলে, একদম সামনে ছিল না। আমি আরাম ধরে লাগছিলাম, আমার সাথে কাঁদতে মা চলে গেছেন কাছে। আর যদি কোনো গায়ের গ্রুপে খান্ডিত হয়, আপনার কান্না হয়, আপনারা যা করে ব্যবস্থা করেন। আপনারা সুশাসন, আইনের শাসন, বাক স্বাধীনতা, স্বাধীন বিচার ব্যবস্থা সুদৃঢ় অধিকার সুনিশ্চিত করে সুবিচার বাংলাদেশ সাধারণ বাংলাদেশ গড়ে তোলেন। আমার এটা দোয়া। আমি এখানে আরেকটু বলতে চাই যে আমাদের সংবিধান এটা 1972 সালে রচিত হয়েছে। 1970 সালে আওয়ামী লীগ জনগণের কাছ থেকে ম্যান্ডেট দিয়েছিল পাকিস্তানের সংবিধানের অধীনে পাকিস্তান রাষ্ট্র গঠনের জন্য স্বাধীন বাংলাদেশের স্বাধীন সংবিধান রচনা করে নেওয়ায় তারা 1972 সালে পাকিস্তানের যুদ্ধ চালিয়ে দিয়েছে। আমরা যুদ্ধ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু তারা জনগণের কাছ থেকে নতুন সংবিধানের প্রণয়নের কোনো ম্যান্ডেট নেয়নি। এই সংবিধান আমার দৃষ্টিতে বৈধ নয়। একটা নতুন ভাবে কমিটি করে নতুন সংবিধান প্রণয়ন কমিটি করে নতুন সংবিধান করা হতো, এটা বাতিল করা হোক। এবং যত মানবাধিকার কথা আছে সব, যেমন সেনাবাহিনী আইনের আস্থার অধিকার নেই, এগুলি যত একটা পদক্ষেপ নিয়ে নতুন সংবিধান করবেন। আমরা জাতীয় সঙ্গীত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। 1905 বঙ্গবন্ধু রায়ের জন্য রবীন্দ্রনাথ লিখেছেন আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত 2 বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত। আমাদের কি আমরা কি 2 বাংলা এক করতে পারছি? আমরা কি ভাবে বাংলাদেশ থাকতে চাই না ভারতের পশ্চিমবঙ্গ অঙ্গীভূত রাজ্য হতে চাই ভারতের? আপনারা বলেন আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশ থাকতে চাই। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিবর্তে আমি জোর দাঁড়িয়ে জানাচ্ছি নতুন জাতীয় আমাদের নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক। এবং মিথ্যার উপর জাতির ইতিহাস প্রতিষ্ঠিত হতে পারে না।
একজন মুখে কথা ব্যক্তির আল্লাহ বলেছেন আল্লাহ একত্র, আল্লাহ পূর্ণত্ব, আল্লাহ অস্তিত্ব বিশ্বাস করতে হবে, না জানিয়ে যেতে হবে। আল্লাহ একত্র পূর্ণত অস্তিত্ব নাজির করেছেন। রসুল যখন আনসার যাদের শপথ দিয়েছে তাদেরকে বলেছেন আমার যে কোনো ন্যায়সঙ্গত আয়োজনের মানবেন। রসুল জানতে বলি কিন্তু অন্যায় আদেশ দিবে না, আনসাররা জানতে আমাদের অন্যায় দিবে। তারপরে রসুল বলেছেন। আর একজন শেখ মুজিব সাহেব উনি 3 লক্ষ ওদিকে 3 মিলিয়ন বলেছেন, আমাদের এটাও 30 লক্ষ হয়ে গেছে। একটা জরিপ ছাড়া কোনো 30 লক্ষ মানুষের শহীদ বলে তারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে মানুষকে প্রতারণা করেছে। আমি সরকারের কাছে আবেদন জানাই আপনারা জরিপ করে বের করেন, 30 লক্ষ 3 কোটি হোক আপনারা বের করেন। আমার জানা মতো এটা 2,86,000 একটা জরিপ করেছিল, এটা 2,86,000 ছিল আপনাদের প্রচার করেন। ওই 3 লক্ষ টাকা 30 লক্ষ মানে তারে 2 লক্ষ মারণ ধসে গেছে, এখনো সময় আছে, এখনো সেই রক্তের লোকজন বেঁচে আছে। আমরা সারা দেশে একটা জরিপ করে এই 3 লক্ষ বা 30 লক্ষ 2 লক্ষ মানুষ শহীদ হয়েছিল না, তার থেকে সত্য ইতিহাস জানতে দিন। আমাদের নতুন প্রজন্মকে মিথ্যা বলে আপনারা জাতিকে বের করতে দিলেন না। দয়া করে আল্লাহ রাস্তা আপনাদের ডিসক্রিমিনেশন একটা সত্যিকারের জরিপ করার ব্যবস্থা হয়। আমি আমার বক্তব্য 1 মিনিট বলে শেষ করতে চাই। আমরা বাংলাদেশে ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে বাংলাদেশি একটা স্বার্থান্বেষী মহল বিভিন্ন ধর্মের ধর্মপ্রসারকরা তাদের এলাকায় গিয়ে আক্রমণ চালিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতে। হিন্দু, খ্রিস্ট, বৌদ্ধ, চাকমা, মারমার নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি। মুসলিম অধ্যুষিত হলে আমরা বাংলাদেশি, আমাদের পরিচয় একটাই, আমরা বাংলাদেশি। আমরা ঐক্যবদ্ধভাবে সুন্দর জাতি গড়ে তুলতে চাই। এবং আমি অন্য ধর্মে বিশ্বাস না করতে পারি, আমি চান দিতে করতে পারি যেন অন্য ধর্ম মহিলারা তাদের ধর্মীয় উপাসনা যথাযথভাবে করতে পারে। আমরা সবাইকে ঐক্য নিশ্চিত করে যার যার ধর্ম সেটা পালন করবে। আমরা সবাই বাংলাদেশি, আমরা হাতে হাত মিলে আসুন, এদেরকে শক্তভাবে দমন করে আমরা আমাদের একটা স্বাধীন সমৃদ্ধ হিসাবে বাংলাদেশ যোগান করি, আমাদের স্বপ্নের বাংলাদেশ করি, আমাদের প্রাণ যে বহু প্রাণের বিনিময়ে এই অর্জিত বাংলাদেশ, নতুন দ্বিতীয় বাংলাদেশ স্বাধীনতা যে শহীদ এবং বীরত্বপূর্ণ যারা কাজ করে তাদেরকে যথাযথ খেতাব দিয়ে পুরস্কৃত করে আমাদের যার যার দায়িত্ব পালন করে আমরা একটা সুখী সমৃদ্ধ আমাদের গ্রামের বাংলাদেশ, সুখের বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলি, এই আবেদন রাখি। এখানে আমার বক্তব্য। Recording in progress. আমি আপনাদের প্রশ্নের জন্য মুক্ত, আপনার প্রশ্ন থাকলে করতে পারেন। প্রশ্ন করবেন না? প্রশ্ন কি হবে? আমি প্রশ্ন শুনতে পাবো তো? প্রশ্ন করো। আমি আপনাদের প্রশ্নের জন্য এখন মুক্ত, আপনার প্রশ্ন থাকলে করতে পারেন। আমি প্রশ্ন শুনতে পাবো তো? যে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা একটু বসবেন, আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে যাব ইনশাআল্লাহ। আপনাদের পক্ষ থেকে একটু সকলকে বসার জন্য অনুরোধ করছি। ক্যামেরাম্যান ছাড়া যারা দাঁড়িয়ে আছেন প্লিজ সকলে একটু বসেন। আমরা একেবারে শেষ প্রান্তে এসেছি, আপনাদের কিছু জানার বিষয় আছে, আমরা সেগুলো সম্মানিত ব্রিগেডিয়ার জেনারেল সাহেবের কাছ থেকে আমরা জানবো ইনশাআল্লাহ। যে প্রশ্ন আছে আপনার। ফুলকপির সাদি আমি আউটলুক বাংলার চিত্রিকা আসসালামু আলাইকুম, আমি সাজি, আউটলুক বাংলার চিত্রিকা। আমি আপনার প্রতি অন্যায় করা হয়েছে পক্ষ থেকে এটা আমরা
প্রতিবাদ করছি, আপনার প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি, আপনার সুস্থতা এবং কামনা করি। এটা আসছে না। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। এটা আমরা প্রতিবাদ করছি, আপনার প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি, আপনার সুস্থতা এবং কামনা করি। আপনার কথা আসছে না। আপনাকে যে এই অন্যায়ভাবে আটক করা হলো এবং দীর্ঘদিন আপনি এই যে অবস্থায় ছিলেন, তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কেন আপনি মানে তলব করার বুঝতে পারছি না। আপনার কথা আসছে না। প্রশ্ন ছিল, কিন্তু এটা আপনি কি এবং দীর্ঘদিন আপনি এই অবস্থায় ছিলেন, তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কেন আমি ধন্যবাদ। আপনার নাম করে তো সম্ভবত সারি বলেছে কাজী সাহেব, ধন্যবাদ। আসলে আমার শেষ কথা হচ্ছে আপনি এবং সেই পদোন্নতি ধন্যবাদ। আমার সাথে যে সমস্ত অন্যায় অধিকার করা হয়েছে, আমার জন্য নাম করে প্রথম করা আগে বলেছিল, এগুলি কিছু অফিসার অফিসার আমার এই সময় শেষ করে দেশের মানুষের এগুলি কিছু অসংখ্য দেশের শাসন আমরা সব কিছু কিছু করতে হবে। যে প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রতিভা করেন দিয়েছেন আমাকে যে হয়ে যাবে গুম করে সম্ভব আমি করবো না। উনি আমি যখন বরখাস্ত করা হচ্ছে, আমি সেই বরখাস্ত আদেশ প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত আমাকে তাকে পুনর্বল দেওয়াতে হবে। তৃতীয়ত আমি আমার প্রথম স্থলান্তর করেছি, সমস্ত রেকর্ড রেজাল্ট তাদের কাছে আছে। আমার ব্যাচমেটরে যাওয়া 50 তারও লেফটেন্যান্ট জেনারেল হয়েছে। তো আমার ব্যাচমেটে যে মেজর জেনারেল র্যাঙ্ক প্রমোশন পেয়েছে সেই জন্য মেজর র্যাঙ্ক প্রমোশন দেখাতে হবে। আমার ব্যাচমেটে যে লেফটেন্যান্ট র্যাঙ্কে পদোন্নতি হয়েছে আমাকে সেই জন্য লেফটেন্যান্ট র্যাঙ্কে পদোন্নতি দেখাতে হবে। এবং আমার সরকারি চাকরির সম্পূর্ণ সময়সীমা যেগুলো 60 বছর 1 বছর এলপিআর সহ আমাকে পূর্ণ সময় সকল সুযোগ সুবিধা আমাকে অবশ্যই জানাতে হবে। আমি এক থেকে কম করে গ্রহণ করবো না। এক থেকে যদি না করা হয় তাহলে আমি আইনে আশ্রয় নেব। এবং আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে যদি ওরা সাবধানতা চাই এটা করবেন, ওরা সাবধানতা না থাকলে উনি প্রয়োজনে উনি এই তথ্য সকল গ্রহের কথা বলে উনি একটা ব্যবস্থা করবেন। এই ধরনের আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন। এবং আশা করি আমি ওয়াকারকে ব্যক্তিগত স্নেহ করি, সে আমার ছাত্র ছিল, আমি তাকে ভালোবাসি, সে একটা ভালো মানুষ এবং দেশপ্রেমিক মানুষ না হলে আজকে যে ভূমিকা পালন করেছে এটা করতে না। এবং আমি দৃঢ় বিশ্বাস করি যে প্রতিশ্রুতি দিয়েছে সে প্রতিশ্রুতি পালন করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন, আমার প্রত্যাশা যেন করে হয় উনি যেন দায়িত্ব পালন করে আমাকে আমার যে ক্ষতিপূরণ হয়েছে ক্ষতিপূরণগুলো উনি করে দিতে পারেন। ধন্যবাদ।
হয়তো বুঝতে পারছেন আমার তো অনেক ডিজাইন প্রবলেম আছে তো নাম আচ্ছা প্রথম প্রশ্ন একটু আবার পরিষ্কার করে বলেন 30 লক্ষ শহীদের ব্যাপারে কি বলতে চান? এটা তো জরিপ ছাড়া বলা সম্ভব না ভাই। এটা আপনার 10ই জানুয়ারি শেখ সাহেব যখন এসে ঢাকায় নামলেন তখন বিবিসির সাংবাদিক ডেভিড ফ্রস্টের কাছে বলেছেন এবং উনি স্পষ্ট বলেছেন, ডেভিডের সাক্ষাৎকার নিয়েছে এবং আপনি স্পষ্ট বলেছেন আপনারা যখন আপনি স্বাধীনতা বইয়ে পাবেন আপনারা স্পষ্ট বলেছেন তাকে জরিপ হচ্ছে। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার অনুমান কত? তো শেখ সাহেব তো 10 তারিখে মুক্তি পেয়ে লন্ডনে ভারত থেকে ঢাকা এসছেন, ওনার যখন অনুমান করার কোনো সুযোগ দিয়েছে জানতে নিয়ে দিয়েছে কি হয়েছে। অনুমানকে কেউ একজন বলেছে 3 লাখ, উনি আমি যতটুকু জেনেছি এখন উনি 3 লাখটাকে বাংলায় যেমন লাখের পরে হাজারের পরে লাখ, উনি থাউজেন্ডের পরে মিলিয়নের মধ্যে যে পার্থক্য হাজারের পরে লাখের 2টা শূন্য হয়, থাউজেন্ডের পরে মিলিয়নের 3টে শূন্য, এইটা ওনার জানা ছিল না। এই কারণে 3 মিলিয়ন বলেছেন, 3 লাখ টাকা সেগুলো 30 লাখ হয়ে গেছে। 3 লাখটা সঠিক সংখ্যা নিয়ে কিনা 5 লাখ হোক 10 লাখ হোক একটা সঠিক জরিপ হতে হবে। জরিপ না হয় একজন ব্যক্তির কথার উপরে একটা দেশের ইতিহাস তৈরি হতে পারে না, তিনি যেই হোক। আল্লাহর কথার উপরে আল্লাহ নিজের সৃষ্টির বিরোধী আল্লাহ এত করে প্রমাণ দিতে পারে, তাহলে রসুল যদি কথা বলতে পারে তবে একজন ব্যক্তি, আমি ওনার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কথা বলতে চাই না, আপনার ওনার আত্মজীবনে বললে অনেকে জানতে পারবেন। অসমাপ্ত ঘুরতে যে অসমাপ্ত আত্মজীবনের বইটা করে দেখেন, আপনি উনি দেখেছেন উনি 22 বছরে 3rd ডিভিশনে ম্যাট্রিক পাস করেছেন। এগুলো ওনার নিজের লেখা, আমার কথা না, আপনি পড়ে দেখেন। যাই হোক, উনি 3 লাখ বলতে গিয়ে 3 মিলিয়ন বলেছেন, ওটা 30 লাখ হয়েছে। 3 লাখ হোক 30 লাখ হোক 3 কোটি হোক, একটা জরিপ সারা বাংলাদেশে একটা আনুষ্ঠানিক জরিপ হয়ে এর সাথে প্রয়োগ হবে। আপনার দ্বিতীয় প্রশ্ন আপনি যদি দিয়েছেন এটা অপরাধ, আমার তো আগে বলা থাকে না। উনি যদি কোনো অপরাধ করে থাকতেন, আপনারা যারা ট্রাইব্যুনালে আমি ওনার পক্ষে সাক্ষী দিয়েছি, তারা 16-17 জন সাক্ষী দিয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান খোলা আদালতে বলেছে যে সরকার পক্ষ ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। আমি বিস্মিত একজন বিচারক এই কথা বলার পরে উনি বলেছেন যে উনি নিজে খতিয়ে দেখেছেন বিচারক কি কোনোদিন অভিযোগ আসলে তাকে মানে শাস্তি দিতে হবে, এটা বিচারকের কাজ নাকি বাদী পক্ষ প্রমাণ করতে পারলে বিচারকের কাজ? আমি আপনাকে প্রশ্ন রাখছি, বিচারকের কাজ হলো বাদী পক্ষ যদি প্রমাণ করতে পারে, যে বাদী পক্ষ প্রমাণ করতে পারে তাহলে রায় দিবে, নাহলে খালাস দিবে। কিন্তু খোলা আদালতে যারা ছিল, আপনি জিজ্ঞাসা করতে খোলা আদালতে বলেছে বাদী পক্ষ হিসেবে প্রমাণ করতে পারেনি, অভিযোগ করা হয়। কিন্তু এটাও বলেছেন যে উনারা তদন্ত করে দেখেছেন, কি তদন্ত করেছেন না করেছেন এটা পরিষ্কার নয় আমাদের কাছে। এটার উপর রায় দেওয়া একটা হাস্যকর, একটা প্রশাসনিক ট্রাইব্যুনাল। এটার মধ্যে শুধু ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের মধ্যে শুধু ইন্টারন্যাশনাল শব্দটাই ইন্টারন্যাশনাল, আর কোনো কিছু ইন্টারন্যাশনাল সময়। আপনার ট্রাইব্যুনালের প্রথম চেয়ারম্যান ছিলেন নাসিম সাহেব, সম্ভবত নামটা যদি ভুল না করে থাকে। উনি যে স্ট্রাইক কেলেঙ্কারি করেছে এটা আপনারা জানেন, এবং উনি 91 সালে যখন জামাত
বিএনপিকে সমর্থন দিল আওয়ামী লীগ, চিন্তা মন্ত্রী সাতটা মহিলার বিপদ অফার করার পরে তাদেরকে সমর্থন না দিয়ে আমার বিএনপি সমর্থন দিল। তারপরে তারা আওয়ামী লীগ তাদের বি টিম দিয়ে তারা খাবার বন্ধ কমিটিকে প্রতীক বিচার করলে, তারা রায় করলো, তখন কিন্তু তারা ওনাকে যুদ্ধটাই দেবেনি, তারা ঘাতক বলেছে, সারা জীবন তারা ঘাতকই বলেছে। হঠাৎ করে ওরা 1971 30 বছর পরে কেন তারা এই মুক্তি ইয়ার নাম দিল, যুদ্ধবন্ধের নাম দিল? আমি চাই যুদ্ধবন্ধ বিচার হোক। আপনারা কেন 193 যুদ্ধবন্ধের বিরাট করে মুক্তিতে ছেড়ে দিলেন? শেখ সাহেব যারা পাকিস্তানের অখণ্ড পাকিস্তান পক্ষে শেখ সাহেব তাদেরকে দাঁড়ায় আউট করেছিলেন, কয়েকজনের বিচার করা পরে উনি বাতিল নিজেই করে দিয়ে গেছেন। তারপর স্বাধীনতা এটা তো কি ধরনের কাজ আছে? আমি তো মনে করি এখানে বিদেশি চক্রের ষড়যন্ত্র আছে। আর ওনার বিরুদ্ধে প্রচারণা করার পরে ওনার যে প্রণাম জানা দেওয়া হয়েছে, এই দেশের যে ওনাকে রাজকীয় বিচার করে দিয়েছে, এটা প্রণাম করে এই দেশের ইতিহাসের বুকুফিন রাজা। আমি দৃঢ়ভাবে বলতে চাই, উনি ইতিহাসে বাংলাদেশে না শুধু উনি একজন সর্বকালের, আমি বলবো না বিদেশে জোর করেছে সর্বকালের একটা তামাশা, সর্বকালে ভবিষ্যতের ব্যাপারে জানে কেমনে দেশের মালিক আল্লাহ, তার ভবিষ্যতের আল্লাহ। বিবিসি সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা জরিপ করেছে, এটা হাস্যকর, তার ভবিষ্যতের কথা বলতে পারে না। আজকে তো 100 বছর পরে ভালো বাংলা হবে কিনা বিবিসির মতো বলছেন, কি করে এই ধরনের টাইটেল দিয়ে তামাশা করে আমি জানি না। কিন্তু আমি দৃঢ়ভাবে চাই অধ্যাপক গোলাম আজম ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাঙালি। উনি একজন মেধাবী স্কুলে ফার্স্ট করেছেন, এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত উনি মেধা তালিকায় পাস করেছেন। উনি ডাকসুর জিএস ছিলেন, উনি ফেব্রুয়ারি ভিবি ছিলেন, উনি রাষ্ট্রভাষার পাকিস্তান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে উনি প্রথম ব্যক্তি ডাকসুর জিএস হিসাবে উনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে লিয়াকত আলী খানের তাদের ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের মাঠে ছাত্র জনতা তুমুল পরাজয় এই উনি মেমোরেন্ডাম পেশ করেছেন। উনি ভাষা আন্দোলনের থেকে 52 সালে জেল কেটেছেন, 48 সালে জেল কেটেছেন, 55 সালে ওনাকে জেল কাটা করেছে, ওনাকে চাকরিতে বহিষ্কার করা হয়েছে। তো ওনার অবদান এই দেশের গণতন্ত্র 1951 সালে আপনার বিএনপি জামাত যদি বিএনপি আমি তাকে সমর্থন না দিত, তাহলে এখানে গণতান্ত্রিক ক্রাইসিস হয়ে গেছে। এই গণতন্ত্রের উত্তরণের জন্য উনি বিনা শর্তে বিএনপিকে সমর্থন দিয়েছেন। অধ্যাপক গোলাম আজমের অবদানে দেশের রাজনীতিতে একদিন মানুষ এখন না বুঝতে বুঝবে। এই উনি ইতিহাসে শুধু সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের নামে সর্বশ্রেষ্ঠ বাংলাদেশে ওনার মতো মেধাবী, ওনার মতো দূরদর্শী, ওনার মতো প্রজ্ঞাঢ্য এই দেশে আমরা অভাগা জাতি, আমার বাবা বলে বলছেন আমরা অভাগা জাতি, যে চোর বাপ্পার গুন্ডা বদমাস এই দেশ লুটপাট করেছে, রাজনীতি করেছে, দেশ ক্ষমতায় থেকেছে। ওনার মতো একজন সব খাঁটি দেশপ্রেমিক ব্যক্তি এই দেশে মানে মানুষ আমরা সেটা বলার না। ওনার আপনি নিজে উত্তর দিয়েছেন, এগুলো সব অবদান, কারণ অবদান পেয়েছে ওনার জানা ওনার এই দেশে পৃথিবীর সারা পৃথিবীতে 4,000 জানা হয়েছে, 1,000 জানা দেওয়া হয়েছে এই দেশের ইতিহাসে, কেন পৃথিবীতে জানা হয়েছে কেন? ওনার লাস্ট নিজে বর্ণাঢ্য র্যালি হয়েছে পৃথিবীর ইতিহাসের মানে র্যালি হয়েছে কিনা আমি জানি না। এটার মাধ্যমে যারা ওনার তাদের জানাকে জুতার বাইরে নেওয়া হচ্ছে, তাদের মুখ খোলার কথা না। মানবতার বিরুদ্ধে অপরাধ আপনি করেছেন, উনি কোন মানবতার বিরুদ্ধে অপরাধ করেন নাই। আমি দৃঢ়ভাবে ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজের বলেছে করতে পারেন, এরপর কথা চলে কিনি এটাই, এবং এরপর কথা এখন অবকাশে নাই। আমরা তো সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, তার আগে উনি আল্লাহ তাদের নিয়ে গেছেন। সুপ্রিম কোর্টে যদি সর্বদা দিয়ে বলছে ওনার বিরুদ্ধে মানবত্ব মামলা সরকার পক্ষ হেরে দিয়ে আপিল বিভাগ 5 জন বিচারপতি সর্বসম্মত ওনাকে ওনার বিরুদ্ধে কোনো সর্বসম্মত ওনার পক্ষ রায় নাগরিক করেছেন। এই দেশের নাগরিকত্ব ফিরে পেয়েছেন 23 বছর জুলুম করে ওনার নাগরিকত্ব হরণ করে রাখা হয়েছিল, জনগণকে তাদের জনগণকে দূরে সরা রাখা হয়েছিল। যে 5 জন বিচারপতি তারা এই দেশের বিচার বিভাগের উজ্জ্বল নক্ষত্র আমরা কর্মী দেখায়। 4 জন বিচারপতি প্রধান বিচারপতি, 4 জন বয়সের জন্য সম্ভবত রিটায়ারমেন্ট করেছেন।